নমস্কার। উৎসবের মরশুম, আলোর উৎসব চলছে। সেই উৎসবের মাঝেই বিধ্বংসী আগুন। প্রথমে সেই খবরে নজর রাখতে হবে। খড়দার কারখানায় বিধ্বংসী আগুন। এই আগুন লাগলো কিভাবে? এই ভয়ঙ্কর আগুন দেখুন কি অবস্থা। একটি কেমিক্যাল কারখানা, এখানে আগুন কিভাবে লাগলো, ঠিক কখন লাগলো আগুন, কিভাবে লাগলো, কি পরিস্থিতি জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, অতনু, যেই কারখানায় আগুন লেগেছে আজকে ভোর 4টে নাগাদ, তেমনটাই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। আর সেই কারখানারই ভেতরের অংশে এই মুহূর্তে রয়েছি, যেখানে আগুন লেগেছে। এখনো দেখো যে অংশটায় দাঁড়িয়ে রয়েছি, কারখানা পুরো ওপরের অংশটাতে শেড ছিল, কিন্তু সেই টেম্পোরারি শেড সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বর্তমানে। এবং যে জায়গাটা আগুন লেগেছে সেখানে দমকল আধিকারিকরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভেতরে ভেতরে যে যে জায়গাতে আগুন রয়েছে সেই আগুনগুলোকে এখন নিয়ন্ত্রণে আনার। পাশে যে বিল্ডিংটা তুমি দেখতে পেলে, সেই বিল্ডিংটা মূলত এই কারখানার পাশে আরেকটি গেঞ্জি কারখানা রয়েছে। সেই কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের দাপট এতটাই ছিল যে এই গোটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এই কারখানার আশেপাশে যে কটি কারখানা রয়েছে সবকটি কারখানাই কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই গেঞ্জি কারখানার ভেতরে আগুন লেগে যায় এবং সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল আধিকারিকরা করছেন। একদিকে যেমন ওই কারখানার ছবি দেখালাম, পাশাপাশি এই কারখানার ভেতরের অংশের ছবিটা দেখাচ্ছি। এখনো পর্যন্ত কালো ধোঁয়া রয়েছে। দমকল আধিকারিকরা যেমনটা জানাচ্ছেন, আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অর্থাৎ ফায়ারের যে অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই তারা সামলে নিয়েছেন। অর্থাৎ নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সেই অর্থে সম্ভাবনা নেই। যে অংশে আগুনটা মূলত প্রথমে লেগেছিল সেই অংশে তারা অনেকটাই ভেতর অব্দি তারা বর্তমানে পৌঁছতে পেরেছেন। কালো ধোঁয়া, এইটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল দমকল আধিকারিকদের কাছে, এই ভেতরের অংশে প্রবেশ করা। এবং সেই জায়গাতে পৌঁছে তারা এখন ভেতরের অংশে জল দিচ্ছেন এবং ভেতরের পকেট ফায়ারগুলোকে এবার আস্তে আস্তে এক্সটিংগুইশ করার চেষ্টা তারা কিন্তু এখন করছেন। দমকল আধিকারিকদের কাছে এই কালো ধোঁয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যেমনটা বলছিলাম। এবং সব থেকে বড় প্রশ্ন, এই আগুন নেভানোর পরে যেটা উঠবে সেটা যেমনটা তুমি বলছিলে, আগুন লাগার কারণটা আসলে কি। যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে মূলত কালী পুজোর রাত্রিবেলা কোনো রকম বাজি থেকেই, যেহেতু এই কারখানার মধ্যে এই যত তুমি সামনে ড্রাম দেখতে পাবে, এই সমস্ত ড্রামের মধ্যে কেমিক্যাল মজুত করা ছিল, রাসায়নিক মজুত করা ছিল, যে রাসায়নিক অত্যন্ত পরিমাণে দাহ্য। এবং সেখানেই কোনোভাবে বাজি থেকে আগুন লেগেছে, বাইরে থেকে কোনো অংশ থেকে একটি বাজি এসে পড়ায়, সেখান থেকে আগুন লেগেছে, তেমনটাই প্রাথমিকভাবে দমকল অনুমান করছে। যদিও শর্ট সার্কিট কিংবা অন্য কোনোভাবে আগুন লাগার সম্ভাবনার কথা কিন্তু তারা এক্ষুনি উড়িয়ে দিতে পারছেন না। পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ, তেমনটাই তাদের তরফে জানানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত এই আগুন নেভানোর পরে অগ্নি নির্বাপন ব্যবস্থা আদতে এই কারখানার মধ্যে ছিল কিনা, সেই প্রশ্নটা যেটা উঠছে তার উত্তর দেয়া কিন্তু তারপরেই সম্ভব হবে। ভোর 4টে যে সময় আগুন লাগে, যেটা যারা আশেপাশে ছিলেন তারা যেটা জানাচ্ছিলেন, দীপাবলির কারণে এই যে কেমিক্যাল ফ্যাক্টরি মালিক কে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে পুলিশের তরফে, যে এই কারখানার মালিক, এই কারখানা যে কোম্পানির, তাদের একটি মূল অফিস রয়েছে নিউ টাউনে আকাঙ্ক্ষা মোড়ের কাছে। সেই অফিসের ওখানেই তার মালিকের বাড়ি রয়েছে এবং সেই মালিককে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে এই গোটা আগুন নেভানোর পরে দমকলের তরফে যে মামলা করা হবে, সেই মামলার ভিত্তিতে যদি পরবর্তীতে মনে হয় এই কারখানার মালিকের তরফে বা এই কারখানার ম্যানেজমেন্টের তরফে কোনো গলত ছিল, তাহলে কিন্তু সেক্ষেত্রে গ্রেফতারি হতে পারে এই কারখানার মালিকের। আপাতত যা পরিস্থিতি, কোনো রকম কারোর প্রাণ সংশয় হওয়া বা কোনো আহত হওয়া, কারোর মৃত্যু, এই ধরনের কোনো ঘটনা না ঘটলেও শুধুমাত্র এই একটি কারখানা নয়, আশেপাশে দেখো যে অংশে আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি, পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা ঠিক এর পাশের কারখানা। একটি গোটা এলাকাটা একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, তাই আশেপাশে কারখানাগুলো খুব বেশি দূরত্বে নেই। পাশের কারখানাতে আগুন ছড়িয়ে পড়েছে, এখনো ভেতরের অংশে আগুন জ্বলছে দেখতে পাচ্ছ। তোমাকে পাশাপাশি আগুনের দাপটটা দেখাবো ঠিক কতটা ছিল। এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার পুরো শেডটা যেহেতু পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে, তাই এই পাশের যে বিল্ডিংগুলো, পাশের অন্য যে কারখানাগুলো, সেই কারখানারও তুমি দেয়াল দেখতে পাচ্ছ, সেগুলোও কিন্তু পুরোপুরি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে বিল্ডিং ছিল বা যে শেড ছিল, সমস্ত কিছু এই কারখানা পুরোপুরিভাবে ধসে গিয়েছে, কিচ্ছু নেই, পুরোপুরি ধ্বংসাবশেষ যতটুকু পড়ে থাকার। এবং তার মধ্যেই দমকল আধিকারিকরা চেষ্টা করছেন আগুনের
মূল উৎসে পৌঁছে আগুনকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু এখনো পর্যন্ত আগুন কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে পুরোপুরি চলে এসেছে তা বলা যায় না। তবে নতুন করে হয়তো ছড়িয়ে পড়ার সম্ভাবনা আর নেই, কেননা একটা আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ, এই কন্টেনারগুলোতে যখন আগুন লাগছিল প্রাথমিকভাবে দমকল আধিকারিকরা নেভানোর চেষ্টা করছিলেন, কিন্তু ভেতরে কেমিক্যাল থাকায় এই কন্টেনারগুলো একের পর এক বাস্ট করে করে এই গোটা জায়গায় আগুন কিন্তু নতুন করে ছড়িয়ে পড়ছিল। এবং যেরকম ভাবে কালো ধোঁয়া এবং রাসায়নিকের সেই কালো ধোঁয়া, সেই কারণে দমকল আধিকারিকরা খুব কাছে পৌঁছতে পারছিলেন না। সেইটা একটা বড় কারণ এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দমকল আধিকারিকদের যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে, কালো ধোঁয়ার দাপট অনেকটা কমেছে। আর এখন 12টা, প্রায় 7 ঘন্টা পুরো নিয়ন্ত্রণে এখনো আগুন আসেনি, তবে অনেকটাই নিয়ন্ত্রণে আগুন। স্পট থেকে আমার সহকর্মী বলছিলেন পাশে ফ্যাক্টরি লেগেছে, ওটা কেমিক্যাল কারখানা। তারপরে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে, ওটাই দিয়ে ধরেছে আমাদের। আমি ছিলাম, আমি কি করব একা বলুন না। গেজি কারখানায় আমাদের বেশি ক্ষতি হয়েছে, পুরো শেষ হয়ে গেছে, আমাদের কারখানায় পুড়ে গেছে। ক্ষতি তো অনেকই হয়েছে, অনেক লোক না খেয়ে মরে যাবে। একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা, কেমিক্যাল পেন্টের কারখানা ছিল, ওখানে মেন আগুন লাগলো। কাছেই একটা গঞ্জি কারখানা ছিল, একটা ব্যাটারি কারখানা ছিল। গঞ্জি কারখানাতে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাটারি কারখানা এখনো আগুন লাগেনি। ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। আমাদের সিপি স্যার এখন পরিদর্শন করলেন, আমরা সবাই আছি। আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন, আর এখন অব্দি ক্যাজুয়ালিটির কোনো খবর নেই আমাদের কাছে। কিন্তু এই কারখানাটা বেআইনি। পঞ্চায়েত প্রধানের কথা একবার শুনবো। এটা তো আজকের নয়, এটা দীর্ঘ 10-15-20 বছর আগে এরা করেছে। তখন তো এরা কোনো নিয়ম মানেনি। মাঝখানে আমি বছর দুয়েক একবার বলেছিলাম আপনাদের কারখানার নিয়মগুলো মেনে করবেন। অবৈধ একদম আছে, রাস্তা পর্যন্ত এরা ঘিরে নিয়েছে। তো আমি বলেছি আপনাদের কিন্তু মারাত্মক অবস্থা খারাপ হবে একদিন। এখনো আমরা কোনো খবর পাইনি। অরুণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অরুণ, পঞ্চায়েত প্রধান বলছেন অবৈধ, বেআইনি, রাস্তা পর্যন্ত কারখানা নিয়ে এসেছে, তো তিনি কি করছিলেন? এগুলো দেখার দায়িত্ব কার? দেখো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এই রহরা থানার ঈশ্বরীপুর কিন্তু শিউলি পঞ্চায়েত এবং বন্দিপুর পঞ্চায়েতের মধ্যে পড়ে। এই পঞ্চায়েত প্রধান বলছেন দীর্ঘ 10 বছর বা 15 বছর আগে থেকে এই কারখানাগুলো যত্র গজিয়ে উঠেছে। এখানে কোনো রকম রাস্তায় ঢোকার কোনো বা আগুন লাগলে পরে তার নেভাবার কোনো ব্যবস্থা নেই। কিভাবে এই কারখানাগুলো তৈরি একের পর এক তৈরি হলো, তারা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান তিনি নিজে জানেনই না। এবং শুধু তাই বলছেন যে যারা পঞ্চায়েত সদস্য 1-2 জন তাদের এখানে থাকে, আরেকটা পঞ্চায়েত রয়েছে বন্দিপুর পঞ্চায়েত, সুতরাং তাদের অন্ধকারে রেখে জেলা থেকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কে বা অনুমতি দিচ্ছে, কিভাবে ধরে যাচ্ছে? এখানে কিন্তু প্রচুর অনেকগুলো কারখানা রয়েছে। এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিলেন শিউলি পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ। তিনি আরো বলেন যে এই কারখানাগুলো তিনি তার কাছে যখন রিপোর্ট আসে তিনি চেষ্টা করেছিলেন, তিনি 1-2 বছর আগে তিনি ব্যাপারটা বলেছিলেন যে এইভাবে যত্রত যেখানে কারখানা গজিয়ে উঠেছে এই কারখানাগুলো কিন্তু একটা অনুমতি নেয়নি। এরকমটাই কিন্তু জোরালো দাবি করেন শিউলি পঞ্চায়েতের প্রধান। কিন্তু এই নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এখন এই পঞ্চায়েত প্রধানের কথায়, তাহলে কিন্তু এই যে কারখানা, এখানে প্রায় 30 থেকে 40টি কারখানা রয়েছে পাশাপাশি, একেবারে ইন্ডাস্ট্রিয়াল হাব। সেই কারণে এখন এই একটা আগুন থেকে একটা আগুন ছড়িয়ে পড়ছে, পরে এই দাঁড় কেউ নেবে। এই আগে কিন্তু এই ঈশ্বরীপুরেই আরেকটি কারখানায় আগুন লেগেছিল 2 বছর আগে, সেখানেও কিন্তু সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। একটা কারখানা থেকে আরেক কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। তাহলে অনুমতিটা কে দেয়? কিভাবে এই বিপজ্জনক জিনিসগুলো এখানে রাখা হয়? এলাকার মানুষ এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন শিউলি পঞ্চায়েতের প্রধান। ধন্যবাদ। আদতে একজন হোমগার্ড নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিচ্ছেন, ঠিক আছে, দিলেন। দিয়ে কি করলেন না, একজন জুনিয়র ডাক্তারকে বেধড়ক মারধর। এখানেই শেষ নয়, জুনিয়র ডাক্তারের হাত ধরে উচকে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। সন্তু রয়েছে সরাসরি আমার সঙ্গে। সন্তু, কে এই হোমগার্ড? পুলিশ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে?
দেখো শেখ বাবুলাল এই অস্থায়ী যে হোমগার্ড তার একটি পরিচয় আছে। তিনি কিন্তু 26 নম্বর ওয়ার্ডের একটি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের নেতা বলে এখন জানা যাচ্ছে। এই অভিযুক্ত যে হোমগার্ড আছে তাকেও এবং তার যে সহযোগী তাকেও কিন্তু এই মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করেছে। যেটা ঘটনা গতকাল সন্ধ্যায় যে বাবুলাল কিন্তু তার আত্মীয়কে শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার জন্য। সে অভিযোগ সেই রুগীকে কিন্তু যে জুনিয়র ডাক্তার চিকিৎসা করার পর তিনি যখন রেস্ট রুমে বসেছিলেন তখন তার কাছে এই বাবুলাল ও তার দলবল যায় এবং বলে যে তার চিকিৎসা হয়নি, তাকে আবার দেখতে হবে। তিনি বলেন যে আমার এই মুহূর্তে ডিউটি শেষ হয়ে গেছে, নতুন যে ডাক্তার ডিউটি জয়েন করবে তিনি তার চিকিৎসা করবেন। এই কথা বলার পরেই তাকে কিন্তু হেনস্থা করা হয়, তাকে মারধর করা হয় হাসপাতালের ভিতরেই। এরপরেই যেটা অভিযোগ ওই জুনিয়র ডাক্তারের, তাকে কিন্তু হুমকি পর্যন্ত দেওয়া হয় যে তাকে হাসপাতালের বাইরে বেরোলে তাকে ধর্ষণ করা হবে এবং মারধর করা হবে, এমনটাই কিন্তু অভিযোগ হয়। এরপরে কিন্তু হাসপাতালের যারা স্টাফ আরও যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু তৎক্ষণাৎ জুনিয়র ডাক্তারকে উদ্ধার করে এবং রাতেই কিন্তু উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই জুনিয়র ডাক্তার। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু অস্থায়ী যে হোমগার্ড এবং তার আর সহযোগীকে গ্রেপ্তার করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। ধন্যবাদ। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30-6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। আমার হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। খবর কসবার, মত্ত হয়ে 3 জন মিলে বেধড়ক মারধর করলো। কাকে করলো? যে বাধা দিতে পারবে না সহজে, যিনি বিশেষভাবে সক্ষম। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে, কথা বলবো একবার রৌনকের সঙ্গে। রৌনক, কেন এই ঘটনা, কেন ঘটানো? দেখে একেবারে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে এই মঙ্গল হালদার বাড়ি ফিরছিলেন এবং জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এই 3 জন যুবকের সঙ্গে তার বচসা শুরু হয় এবং মদ্যপ অবস্থায় তাকে বেধড়ক মারধর করে। প্রথমে উদ্ধার করে তাকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা করা হয় তার, এবং ইতিমধ্যে গোটা বিষয়টি কসবা থানায় লিখিত অভিযোগ আকারে তিনি দায়ের করেছেন। যে বিষয়টি জানা যাচ্ছে যে এই যুবকদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের আগেও থানায় অভিযোগ করেছিল এই জায়গাটিতে মদের আসর বসত, রাত বাড়তেই অসামাজিক কার্যকলাপ চলতো এবং একাধিক অভিযোগ এই যুবকদের বিরুদ্ধে রয়েছে। এবং গতকাল এই মঙ্গল হালদার, যিনি কিনা বিশেষভাবে সক্ষম, তাকে বেধড়ক মারধর করে এই 3 জন যুবক। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এর আগেও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে কিন্তু এই যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে, যদিও গোটা বিষয়টি ইতিমধ্যে কসবা থানার পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অতনু, আমি জগদ্ধাত্রী পুজো করি ছোটোবেলা থেকে, এবারে আমি ওদের সাথে মিশি না, ঠিক আছে। এবার আমি ওখান থেকে কালকে আসলাম দিদিবাড়ির থেকে, এবার প্রথম ওখানে দাঁড়া করালো, বলে হ্যাপি দিওয়ালি বলে, তারপর বলছে পুজো করছিস, আমি বলছি হ্যাঁ। তারপরে বলছে তোকে পুজো করতে দেবো না, ক্লাবের নামে কোনো পুজো হবে না। তারপর তো আমাকে মারতে শুরু করে দিল। মধ্য অবস্থায় ছিল। পুলিশে অভিযোগ জানিয়েছি, এখনো কোনো স্টেপ নেওয়া হয়নি। রেগুলার মানে টোন টিটকারি, কাউকে একে মারছে, কালকে তাকে মারছে। ওরা এখানে একটা ঘাঁটি মানে জায়গা তৈরি করতে চাইছে ক্রিমিনালের, মানে ওনারা যা বলবে তাই করতে হবে। একটা অপাইস ছেলে, সে পুজো করতে চায়, ওকে বলছে পুজো করতে পারবি না। ও বলেছে কেন করতে পারে না, আমাদের পাড়ার পুজো। ওরা আমাদের বাড়ির পুজো নিয়ে ওইটা নিয়ে ওরা চাঁদা তুলে নিয়ে এই নিয়ে ওরা খায়, মানে ক্লাবের নামে। হ্যাঁ, বেধড়ক মানে এই প্রদীপের এইটা দিয়ে ওনারা মেরেছেন ওকে, পেছনটা দিয়ে। আমার হাজব্যান্ড বলতে গেছে, তাকেও মরেছে। পুলিশে কমপ্লেন করেছি, আমরা লিখিতভাবে জমা দিয়েছি। আর এরই সঙ্গে শব্দ দানবের দাপাদাপি, শব্দবাজি দাপট, এমন সে দাপট যে অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে চেষ্টা করেছেন থামানোর, কিন্তু না, পারেননি, অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ অবশ্য 100-তে ডায়াল করে অভিযোগ জানিয়েছেন। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমি প্রথমে লোকেশন বোঝার চেষ্টা করব, তারপরে জানতে চাইব কতক্ষণ এই শব্দবাজি ফেটেছে, কি পরিস্থিতি, অভিনেতার সঙ্গে কথা হয়েছে কিনা, আশপাশের বাড়ির লোকও কি বলছেন।
একদমই, বা যেমনটা অভিনেতা অভিযোগ করেছেন, ফেসবুকে তিনি লিখেছেন এবং 100 ডায়াল করে অভিযোগ জানিয়েছেন। চেষ্টা করেছিলেন শ্যামপুকুর থানাতে অভিযোগ জানাতে, কিন্তু শ্যামপুকুর থানার যে অফিসার তার পরিচিত ছিলেন তিনি বদলি হয়ে গেছেন। বর্তমানে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে তিনি পাননি কাউকে, কিন্তু 100 ডায়ালে শেষ পর্যন্ত কয়েক ঘন্টা পর তিনি চেষ্টা করে পেয়েছেন এবং সেখান থেকে তাকে বেশ রেসপন্স করা হয়েছে এবং তার ডিটেলস জেনে তারপর সংশ্লিষ্ট থানাকে তারা বলেছেন এবং সেই থানা যে রাতের বেলা নির্দিষ্ট জায়গা অর্থাৎ 32 নম্বর বাগবাজার স্ট্রিট, আর এই জায়গাটা হলো একেবারে বাটার মোড়। আমরা জানি যে শ্যামবাজারের পরেই বাটার মোড় থেকে ঠিক বাগবাজারের দিকে যাওয়ার পথে মাল্টিপারপাস স্কুলের ঠিক উল্টো দিকে, আর এই জায়গাতে তিনি একটি বাড়ি নির্দিষ্ট করেছেন, কারণ সেই বাড়িতে যখন বাজি ফাটছিল সন্ধ্যের পর সেই 32 নম্বর যে বহুতল, 32 নম্বর বাগবাজার স্ট্রিটের সেই বহুতলে অভিনেতা অনেকবার চিল্লিয়ে বলার চেষ্টা করেছেন, জোর গলায় বলার চেষ্টা করেছেন একটু বাজি থামাতে, কিন্তু কাকস্য পরিবেদনা। সেই বাজির যে তাণ্ডব বা বাজির তীব্রতা বাজি ফাটানোর সেটা বেড়েই চলে ক্রমশ। শুধুমাত্র সেখানে নয়, একটা সময় এমন হয়েছে যে তিনি ঠাওর করতে পারছেন না ঠিক কোথা থেকে এই শব্দ ব্রহ্ম আসছে, কিন্তু তার ইসিজি করা হয়েছে। সঙ্গে থাকো, অভিনেতার কথা শুনবো একবার। রাত্রির 12টা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এ বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে, তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। শুধু ইনি নন, আশপাশে যারা ছিলেন তাদেরও প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থা পুজোর মন্ত্র পর্যন্ত শুনতে পাচ্ছেন না। শুনুন। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, মানে এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, মানে চোখ জ্বালা করছে, মানে সব বাজি ফাটছে না, কিছু অনেক বাজি খানিকটা জ্বলে, মানে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে মানে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে। কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা মানে আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। বিশ্বজিৎ, অভিনেতা একটি বাড়ি তো চিহ্নিত করতে পেরেছেন যেখান থেকে এই শব্দবাজির দাপট দেখা যাচ্ছিল বা শোনা যাচ্ছিল। শুধু একটি বাড়ি কি, নাকি ওই এলাকায় আরও অনেক বাড়ি রয়েছে যেখান থেকে এই শব্দবাজির ভয়াবহতা প্রকাশ পেল? সন্ধেবেলায় তিনি যখন প্রথম দেখেন তখন বাড়ির উঠোন থেকেই তাদেরকে সাবধান করেছেন বা এই শব্দবাজি ফাটানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন, কিন্তু তারপর রাত যত বেড়েছে ততই অভিনেতা নিজেই বলছিলেন যে শব্দব্রহ্ম কোথা থেকে আসছে সেই ঠাওর করার মতন যন্ত্র তার কাছে নেই। কাজেই শব্দ আসছে এবং তার তীব্রতায় তিনি অতিষ্ঠ হচ্ছেন, এটা বাস্তব, এবং তার প্যালপিটেশন ক্রমশ বাড়ছিল এবং এই পরিস্থিতি কোথা থেকে শব্দ আসছে সেটা ঠাওর করা যাচ্ছিল না। তবে তার অভিযোগের পর যখন পুলিশ ওই চত্বরে যায়, তারপর থেকে অর্থাৎ রাত বাড়ার পর, যেখানে আমরা দেখেছি কলকাতা শহরে বিভিন্ন জায়গায় সেখানে রাত বাড়ার পর শব্দবাজির তাণ্ডব আরও বেড়েছে, কিন্তু বাগবাজারে রাত বাড়ার পর অর্থাৎ মধ্যরাতে এই শব্দবাজির তাণ্ডব কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, কারণ পুলিশের টহল, পুলিশের সেই ঘটনাস্থলে যাওয়া, তারপর থেকে কিছুটা হলেও বদল হয়েছে, এমনটা অভিনেতা নিজেও জানিয়েছেন যে কিছুটা হলেও বদল হয়েছে। পুলিশ যে বাড়ির কথা বলা হচ্ছিল বিশ্বজিৎ, ওই বাড়ির লোক তারা কি বলছেন একবার শোনা যাক। আপনাদের এখানে বাজি ফেটেছে কালকে? হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল, তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি, নাহলে তো সুরজিৎ করবে না।
পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে। শুধুমাত্র ওই শ্যামবাজার বাটার মোড় নয়, কলকাতার বিভিন্ন জায়গায় শব্দবাজির দাপট যথেচ্ছ ফেটেছে শব্দবাজি। গতকাল রাতে কলকাতার বিভিন্ন জায়গা থেকে শব্দবাজির ভয়ঙ্কর দাপট দেখা গেছে বা শোনা গেছে। বেহালা, সিঁথি, যাদবপুর থেকে একাধিক অভিযোগ এসেছে। গড়িয়াহাট, গোলপার্ক, যাদবপুর থেকে সবচেয়ে বেশি অভিযোগ। এই 3 জায়গা থেকে মোট যা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে থেকে 40% এখান থেকেই গ্রেপ্তার হয়েছে। কিন্তু শব্দবাজি ফাটার পর তারপরে পুলিশি অভিযান, আগে নয় কেন? এলো কোথা থেকে শব্দবাজি? পুলিশের অভিযান নিয়ে প্রশ্ন উঠছে, জনসচেতনতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। নাজেহাল মানুষ গতকাল রাতে যেভাবে শব্দবাজি ফেটেছে, সব মিলিয়ে এখনো পর্যন্ত কালী পুজোর রাতে শহরে 640 জন গ্রেপ্তার, তাদের মধ্যে 183 জন নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে গ্রেপ্তার। কত বাজি বাজেয়াপ্ত করা হয়েছে? প্রায় 852 কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে, যে বাজি নিষিদ্ধ বাজি, যে বাজি বাজারে আসারই কথা না। ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম। শব্দবাজির রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল, সেগুলো তার উপর অ্যাকশন হয়েছে, মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে। কলকাতায় শব্দবাজির দাপট, আর ওদিকে রাজধানীতে দূষণে জেরবার, একেবারে ধোঁয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি। কি অবস্থা সেখানকার? দীপাবলির দূষণ কি অবস্থা জানবো। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রী, দেখো, দীপাবলিতে গ্রিন ক্র্যাকারের অনুমতি দেওয়া থাকলেও দীপাবলির সারা রাত শব্দের বাজিতে কানকাটা দায় হয়েছে দিল্লিবাসীর, এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রবল দূষণে একেবারে হাঁসফাঁস অবস্থা। সারা রাতে যে দূষণের পরিস্থিতি, বেশ কয়েক জায়গায় সিভিয়ার এয়ার পলিউশনের অবস্থা থাকলেও একিউআই সকালের পরেও কিন্তু ভেরি পুয়ার একাধিক জায়গায় 350-র বেশি গড়ে প্রায় সমস্ত জায়গায় একিউআই এর মান দিল্লিতে একেবারে দিওয়ালির পরদিন সকালবেলাতেও। অন্যদিকে একিউআই এত হাই থাকায় ইতিমধ্যেই GIB2 অ্যাক্টিভেট করা হয়েছে দিল্লি এবং এনসিআর জুড়ে। বেশ কিছু রেস্ট্রিকশন লাগু করা হয়েছে, কিন্তু তাতেও বাজির দাপট কিন্তু একেবারে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ধন্যবাদ।